হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে আমাদের যে নেক্সট টপিক অর্থাৎ টেস্টিস বা শুক্রাশয়ের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের দিন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে পড়েছিলাম। তো আজকে শুরু করা যাক স্ট্রাকচার অফ টেস্টিস। প্রথমে আমরা একটা লঙ্গিটিউডিনাল সেকশন করে নেব টেস্টিসের। স্ট্রাকচার অফ টেস্টিস বা শুক্রাশয়ের গঠন। আমরা এর আগের দিন দেখেছি যে পুরুষদের মুখ্য যে জননাঙ্গ সেটি হচ্ছে শুক্রাশয়, এবং এই শুক্রাশয় স্ক্রটাম নামক থলির মধ্যে সুরক্ষিত থাকে। এবং আমরা এই শুক্রাশয় এও জেনেছি যে ইনগুইনাল ক্যানালের মাধ্যমে উদরগহ্বরের বাইরে নিচে নেমে আসে। তার কারণও আমরা জেনেছি যে সেটার জন্য কারণ উদরগহ্বরের ভেতরে আমাদের বডি টেম্পারেচার 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার, তার থেকে যাতে কম হয় সেই জন্য সেটা শরীরের বাইরে বেরিয়ে আসে বা উদরগহ্বরের বাইরে বেরিয়ে আসে, সো দ্যাট সেখানে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা সংঘটিত হতে কোনো প্রবলেম না হয়। তো আজকে আমরা একটু দেখে নিই যে আমাদের শুক্রাশয় লঙ্গিটিউডিনাল সেকশনে দেখতে কীরকম হয়। শুক্রাশয়ের স্ক্রটাম থলিটি বাদ দিলে পারে শুক্রাশয়ের যে বহিরাবরক সেটি 3টে লেয়ার আছে। তো আমরা সেটা দেখে নেব। এবং এইখানে দেখেছিলাম আমরা যে অসংখ্য লোবিউলস বা খণ্ডক রয়েছে, অসংখ্য খণ্ডক রয়েছে। শুক্রাশয়ের ভেতরে, এবং এই খণ্ডকগুলোর সংখ্যা বা লোবিউলসগুলোর সংখ্যা আমরা জেনেছিলাম এর আগের ভিডিওতেই যে প্রায় 200 থেকে 250টা করে খণ্ডক থাকে। কেমন? এবং এই খণ্ডকগুলোর ভেতরে একটা বিশেষ নালী থাকে যাকে বলা হয় সেমিনিফেরাস নালী। নীল রং দিয়ে করছি আমরা। এটা সংখ্যায় 2 থেকে 3টে পর্যন্ত থাকতে পারে প্রতিটি লোবিউলে। এর আগের ভিডিওতে আমরা সামান্যই জেনেছিলাম এটা সম্পর্কে, আজকে একটু বিস্তারিতভাবে পড়ব। এটি হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন বা লম্বচ্ছেদ শুক্রাশয়ের। এই সেমিনিফেরাস নালিকার ভেতরেই কিন্তু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়, বা যাকে আমরা বলি স্পারমাটোজেনেসিস। আমাদের নেক্সট ভিডিওটাই থাকবে হচ্ছে স্পারমাটোজেনেসিস, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। ওকে, আচ্ছা, এবারে এই যে এগুলো বেরোলো, এই নালিকাগুলো, সেমিনিফেরাস নালিকাগুলো একটা জায়গায় গিয়ে একত্রিত হয়। সবাই গিয়ে একটা জায়গায় গিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, একত্রিত হয়ে বাঞ্চ তৈরি করে একটা, যেটাকে আমরা বলবো রেটি টেস্টিস। যেটাকে আমরা কি বলবো? রেটি টেস্টিস। এরকম একটা ব্রাঞ্চ তৈরি করে সবাই মিলে। ওকে, এটাকে আমরা কি বলছি? রেটি টেস্টিস। এইখানেও থাকে। প্রচণ্ড গরম আজকে, বিভৎস গরম, প্রচণ্ড হিউমিডিটি। তো এই রেটি টেস্টিস আবার নিজেদের মধ্যে বান্ডিল করার পর তারা আবার বিশেষ বিশেষ নালী তৈরি করে বেরিয়ে যায়, শুক্রাশয় থেকে বেরোনোর চেষ্টা করে। ঠিক আছে, এরকম দেখতে হয়। এই নালীগুলো বেরোচ্ছে এখান থেকে, দিয়ে এরা একটা পৃথক নালীর সঙ্গে যুক্ত হয়, একটি পুরু নালীর সঙ্গে যুক্ত হয়, যেটাকে বলা হয় এপিডিডাইমিস। এবং এই যে লম্বা লম্বা নালীগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া বা ভাস ইফারেন্স। এই যে আমার এপিডিডাইমিস, সেই এপিডিডাইমিসের পর থেকে কিন্তু আমার তৈরি হবে শুক্রনালী। এপিডিডাইমিসের পর থেকে কী তৈরি হবে? আমার শুক্রনালী বা ভাস ডিফারেন্স। এপিডিডাইমিসের পর থেকে তৈরি হবে আমার ভাস ডিফারেন্স। কেমন? আচ্ছা, তো আমরা পয়েন্ট আউট করে নিই অংশগুলো।
এইটা হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, টিউনিকা ভ্যাজাইনালিস। ওকে, তারপরে এটা হচ্ছে মধ্যস্তর, টিউনিকা অ্যালবুজিনিয়া, শুক্রাশয়ের বহিরাবরক, টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং তারপরে এটি হচ্ছে সবচেয়ে ভেতরের আবরক, টিউনিকা ভাস্কুলোসা, টিউনিকা ভাস্কুলোসা। এটি কিন্তু শুক্রাশয়ের বহিরাবরকের 3টি স্তর। সবচেয়ে বাইরের দিকে রয়েছে টিউনিকা ভ্যাজাইনালিস, সবচেয়ে ভেতরের দিকে রয়েছে টিউনিকা ভাস্কুলোসা, মাঝে রয়েছে আমার টিউনিকা অ্যালবুজিনিয়া। আচ্ছা, এবার এই নীল রঙের যে লোবিউলসের ভেতরে যেগুলো ছিল এগুলোকে আমরা বলছি সেমিনিফেরাস নালিকা। এগুলো আমাদের কি হয়ে গেল? সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকাগুলো উন্মুক্ত হয়েছে এই বিশেষ জায়গাটা, এই মোটা একটা জায়গা, এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা কাল্পনিক একটা জায়গা গুচ্ছ হয়ে আছে, এইটিকে বলা হচ্ছে রেটি টেস্টিস। এটিকে কি বলছে? রেটি টেস্টিস, রেটি টেস্টিস। রেটি টেস্টিসগুলো এই যে পাইপের মতো হয়েছে এগুলোকে বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া। এবং ভাসা ইফারেন্সিয়া তারপরে মিলিত হয়েছে কার সাথে? একটি পুরু পাইপের মতন অংশ, যেটাকে বলা হচ্ছে এপিডিডাইমিস, এপিডিডাইমিস, যেখানে এসে শুক্রাণু সাময়িক সময়ের জন্য সঞ্চিত হয়। এপিডিডাইমিস কেমন? এখানে এসে কিন্তু শুক্রাণু সাময়িক সময়ের জন্য সঞ্চিত হয়, তারপরে সেই শুক্রাণু উপরের দিকে চলে যায় শুক্রনালী বা ভাস ডিফারেন্স, শুক্রনালী বা ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। এবারে নিটে অনেক সময় প্রশ্ন আসে বা আমাদের বোর্ড এক্সামগুলো এখন এমসিকিউ প্যাটার্নে হবে, তো সেখানে আমরা দেখব যে এদের একটা সজ্জাক্রম দেওয়া থাকে, যে সেমিনিফেরাস নালিকাগুলো বা ভাস ডিফারেন্স থেকে সেটা পর্যায়ক্রমিকভাবে কি কি হচ্ছে সেরকম একটা ছক দেওয়া থাকে। সঠিক কম্বিনেশন সেখান থেকে আমাকে খুঁজে বের করে নিতে হয় যে কোনটার পরপর কে থাকে। যেমন প্রথমে থাকবে সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকার পর থাকবে রেডি টেস্টিস, রেডি টেস্টিসের পর থাকবে ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়ার পর থাকবে এপিডিডাইমিস, এপিডিডাইমিসের পরে থাকবে ভাস ডিফারেন্স। কেমন? এবার এই ভাস ডিফারেন্স তখন ইজাকুলেটরি ডাক্টে গিয়ে ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজাকুলেশন করে থাকবে, যা ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট বা ইউরেথ্রার মাধ্যমে পেনিসের থেকে বাইরে বেরিয়ে যাবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের লঙ্গিটিউডিনাল সেকশন অফ টেস্টিস। এটা আমরা কি বলছি? টেস্টিসের লম্বচ্ছেদ, শুক্রাশয়ের লম্বচ্ছেদের চিত্র। এবারে এই শুক্রাশয়কে প্রস্থচ্ছেদ করলে কীরকম দেখতে হয় সেটা আমরা একটু জেনে নেব। শুক্রাশয়ের লম্বচ্ছেদ, লম্বচ্ছেদ সেই দিকে একটা ইমেজ করার চেষ্টা করি আমরা। এইখানে আমরা ইমেজ করে নেব একটা, খুব ছোট্ট করে ইমেজটা করি যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, বেশি বড় করব না, আমরা একটু ছোট করেই করি। এই শুক্রাশয়কে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, ট্রান্সভার্স সেকশন করি, এটা আমাদের কি হচ্ছে? শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ, শুক্রাশয়ের প্রস্থচ্ছেদের চিত্রটা আমরা দেখে নিই। অনেক সময় বোর্ড এক্সামে আগে আসতো এই ছবিগুলো, এখন তো আর বড় প্রশ্ন হচ্ছে না, এখন এমসিকিউ হবে, তার জন্য আমাদের ইমেজগুলো মাথায় অন্তত রাখতে হবে। শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ, তো এখানে শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ করলে কি দেবো? এই যে সেমিনিফেরাস নালিকাগুলো সেগুলো কাটলে পরে গোল গোল দেখাবে, বিশেষ স্ট্রাকচার দেখতে পারবো আমরা, এরকম গোল গোল বিশেষ স্ট্রাকচার দেখতে পারবো কতগুলো। ওকে, এরকম কতগুলো স্ট্রাকচার আমরা দেখতে পারবো। কেমন? এটা একটা স্লাইড ধরে নাও, ক্রস সেকশন করা হয়েছে, মাইক্রোস্কোপের নিচে দেখবো, তো স্লাইডের ভেতরে এটা এরকম দেখতে মনে হবে। এবারে এর ভেতরে কতগুলো সেল রয়েছে
পিলার লাইক সেলস দেখতে পারবো আমরা। প্রত্যেকটা নালীর, সেমিনিফেরাস নালীর ভেতরে এরকম পিলারের মতো দেখতে কিছু সেলস রয়েছে, যেগুলোকে বলা হয় সার্টোলি সেলস, যেগুলোকে বলা হয় সার্টোলি সেলস, যা কিনা স্পার্মাটোজোয়াকে পুষ্টি প্রদান করে, যা কিনা কাকে প্রদান করে? স্পার্মাটোজোয়াকে ইম্যাচিওর স্পার্ম থেকে ম্যাচিওর স্পার্ম তৈরি হতে সাহায্য করে। এই হচ্ছে সার্টোলি সেল, সেমিনিফেরাস নালিকার ভেতরে থাকে পিলার লাইক সেলস। কেমন? আচ্ছা, এরপরে এই সেমিনিফেরাস নালিকাগুলোর বাইরে যে অংশটা আছে সেখানে আমার ম্যাট্রিক্স বা ধাত্র রয়েছে, সেখানে ব্লাড ভেসেলস থাকবে, বিভিন্ন জায়গায় ব্লাডের কানেকশন থাকতে হবে এখানে আমার। আচ্ছা, ম্যাট্রিক্স তো থাকবেই, এখানে ধাত্র, প্লাস কিছু কিছু জায়গায় আমার লিম্ফের কানেকশন থাকবে, লিম্ফ, ব্লাডের পাশাপাশি আমরা লিম্ফকে দিই। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে এক বিশেষ ধরনের কোষ লেডিগের আন্তর্কোষ। কি কোষ থাকবে? লেডিগের আন্তর্কোষ, যাকে বলা হবে লেডিগের আন্তর্কোষ। যে লেডিগের আন্তর্কোষ থেকে মেল স্পেসিফিক সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন সিক্রিশন হবে। আচ্ছা, তো আমরা পয়েন্টিংটা পরে করছি, আগে ওভারঅল ইমেজটা করে নিই। এবার প্রত্যেকটা যে সেমিনিফেরাস নালিকা গোল গোল দেখতে পাচ্ছি, তার ভেতরে অসংখ্য কোষ থাকবে, যেগুলোকে বলা হবে স্পার্মাটোগোনিয়াল মাদার সেল, যেগুলোকে কি বলা হবে? স্পার্মাটোগোনিয়াল মাদার সেল। এবং এই মাদার সেলগুলো থেকেই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে। তো এখানে অনেকগুলো সেলস দেখতে পারবো, তার জন্য আমরা বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের সেল দেখতে পারবো, ছোট বড় বিভিন্ন সাইজের সেলস দেখতে আমরা পারবো এখানে। তো একই রকম আমি করে দিচ্ছি এখানে সব সেলস, তার নিউক্লিয়াস, ওকে। এবারে এইখানে আমার শুক্রাণু বেরিয়ে যাবে, যে শুক্রাণু তৈরি হয়েছে সেই শুক্রাণুগুলো, এইটা হচ্ছে গহ্বর, এই যে পাইপটা, সাপোজ এটা হচ্ছে আমার সেমিনিফেরাস নালিকা, এই দিক থেকে দেখলে এটাকে গোল দেখা যাচ্ছে, তাই না? এবার এটাকে এইভাবে করলে পরে কিন্তু গোল বোঝা যাচ্ছে না, তো এর ভেতরে তো একটা গর্তের মতো জায়গা আছে, সেই গর্তটা হচ্ছে এই জায়গাটা, যেটা সেমিনিফেরাস নালিকার গহ্বর বা লুমেন বলা হচ্ছে। সেখানে কিন্তু স্পার্মগুলো চলে আসবে। এবার এই স্পার্মগুলো ইম্যাচিওর থাকাকালীন এই সার্টোলি সেলের গায়ে লেগে থাকবে, সেখান থেকে নিউট্রিশন নিয়ে তারা ম্যাচিওর হওয়ার পর তারা এই লুমেনে প্রবেশ করে যাবে, যেটা কিনা পরবর্তীতে আমার ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজেকশন হয়ে যাবে। কেমন? তো এরকম প্রত্যেকটা সেমিনিফেরাস নালিকার মধ্যে এই ধরনের স্ট্রাকচার আমাকে বারবার করতে হবে প্রস্থচ্ছেদের চিত্রটাতে, তাহলে বিষয়টা দেখতে ভালো মনে হবে, ওভারঅল ডায়াগ্রামটা দেখতে আমাদের ভালো লাগবে। একটাতে করলে ভালো লাগবে না বলে আমি সবগুলোই করে দিচ্ছি। আচ্ছা, লেডিগের আন্তর্কোষ থেকে যেটা বলছিলাম, সেখান থেকে কি তৈরি হয় আমার? সেখান থেকে আমার মেল স্পেসিফিক হরমোন টেস্টোস্টেরন তৈরি হয়। টেস্টোস্টেরনের কাজ কি আমরা জানি, যে পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করা। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা মেন কাজ, সেটা হচ্ছে এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা যে হবে, সেই প্রক্রিয়াটিকে সংগঠিত করতে সাহায্য করা। কারণ টেস্টোস্টেরন যদি সিগন্যাল না দেয়, তাহলে পরে কিন্তু আমার স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা ইনিশিয়েট হবে না, ওকে। আবার এই টেস্টোস্টেরন যে সিক্রিশন হয়, সেটা পিটুইটারি সিগনালে হয়, এটাও আমরা জানি। পিটুইটারিকে সেজন্য মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তো পিটুইটারি থেকে আমরা জানি যে আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন সিক্রিশন হয়। যেই আইসিএসএইচ এই লেডিগের আন্তর্কোষকে এসে ট্রিগার করে, তাকে স্টিমুলেট করে, যাতে করে সে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। এবারে তোমরা জিনিসটা দেখো, টেস্টোস্টেরন হরমোনটা এখান থেকে খরিত হলো, যেহেতু এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে কোনো ডাক্টের মাধ্যমে হরমোনগুলো খরিত হচ্ছে না, ডাকলেস গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো সেটা ডিফিউজ করে গিয়ে খুব কাছেই এই সেমিনিফেরাস নালিকার ভিতরে প্রবেশ করে আর স্পার্মাটোগোনিয়া সেলগুলোকে এক্সাইট করে। তো যেহেতু এত কাছে হরমোনটা কাজ করছে, তার জন্য কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনকে লোকাল হরমোনও বলা হয়। টেস্টোস্টেরন হরমোন ইজ অলসো নোন অ্যাজ লোকাল হরমোন, রাইট? তো এই ধরনের একটা স্ট্রাকচার আমাদের থেকে যাচ্ছে আমাদের টেস্টিসের, যদি আমরা ক্রস সেকশন করে থাকি, ওকে। ওগুলোর ভিতরে শুক্রাণু থাকবে কম বেশি,
এরকম করে শুক্রাণুগুলো রয়েছে। তো আমি পয়েন্টিং করে দিই কোনটা কি এবার, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা, এই সবকটাই, এইটাও। আচ্ছা, কালোগুলো কি? কালোগুলো ছিল আমার সার্টোলি সেল। এইটা কি ছিল? এইটা কি ছিল আমার সার্টোলি কোষ, যা কিনা নিউট্রিশন প্রোভাইড করতো, সার্টোলি কোষ। আচ্ছা, সবুজগুলো কি ছিল আমার? সবুজগুলো ছিল লেডিগের আন্তর্কোষ, লেডিগের আন্তর্কোষ। কেমন? আচ্ছা, আর কি রয়েছে এখানে পয়েন্ট করার মতন? তেমন কিছু নেই। এখানে আমার শুক্রাণু বা স্পার্মাটোজোয়া স্ট্রাকচার, শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। ওকে, তো এই রকম হচ্ছে আমাদের ক্রস সেকশন কিসের না শুক্রাশয়ের মধ্যে। আমরা এরকম গোল গোল অনেকগুলো স্ট্রাকচার দেখতে পারবো। ওকে, তো এই শুক্রাশয়কে অনেক সময় নির্বীজকরণ বলা হয় বা মেল বন্ধাত্মকরণ, স্টেরিলাইজেশন করা হয়। তো এই যে ভাস ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেই ভাস ডিফারেন্স এখানে যদি আমরা কেটে দিই, এটাকে কেটে শল্য চিকিৎসার মাধ্যমে এটাকে কেটে দিলে পারে কিন্তু পুরুষদের মধ্যে বন্ধাত্মকরণ করা সম্ভব। এবং এই প্রসেসটাকে বলা হয় তখন ভ্যাসেকটমি। এই প্রসেসটাকে কী বলা হয়? ভ্যাসেকটমি। মানে শুক্রাশয় কেটে বাদ দেওয়া হলো না, শুক্রাশয় শরীরের মধ্যে থাকলোই, কিন্তু এই ভাস ডিফারেন্স নালীটার মধ্যে এখানে কেটে দুটো জায়গায় কেটে এখানে আবার সেলাই করে দেওয়া হয়, কেটে আবার লাইগেশন করা হয়। তো এইটাকে বলা হয় ভ্যাসেকটমি। আবার কোনো ক্ষেত্রে যদি শুক্রাশয় থেকে কেটে বাদ দিতে হয়, সেটাকে কিন্তু বলা যেতে পারে অর্কিডেক্টমি। সেটাকে কি বলা যেতে পারে? অর্কিডেক্টমি। শুক্রাশয় পুরোপুরি কেটে বাদ দেওয়া হলো শরীরের থেকে, তাহলে সেটা হয়ে যাবে অর্কিডেক্টমি। কিন্তু ভাস ডিফারেন্সটাকে কাটা হলো, তাহলে সেটা হয়ে যাবে ভ্যাসেকটমি। কেমন? তো ইন দ্য নেক্সট ভিডিও আমরা স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ এই যে সেমিনিফেরাস নালিকার ভেতরে স্পার্মাটোগোনিয়া, আমি এখানে নামগুলো দিচ্ছি না, সেল সেমিনিফেরাস টিবিউলের ভিতরে আমরা নেক্সট ভিডিওতে স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এগুলো সম্পর্কে আলোচনা করব। তো সেখানে শুক্রাণু তৈরি হবে। তো আবার নেক্সট ভিডিও উই উইল ডিসকাস অ্যাবাউট স্পার্মাটোজেনেসিস। তো এইখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে সেই প্রশ্নগুলো জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।